সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এই সব দিন রাত্রি উপন্যাসটির ২০ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। এক রাতের বৃষ্টিতে বাড়ির সামনে হাঁটু পানি জমে গেছে। আরেকটু হলে ঘরে পানি ঢুকত। শাহানা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি দেখছে। নীলু অফিসে যাবার জন্য তৈরি হয়ে বাইরে এসে আটকে উঠল। ভীত গলায় বলল, বন্যার পানি নাকি শাহানা? সমুদ্রের মতো লাগছে। শাহানা হাসি মুখে বলল, আজ আর অফিসে যেতে পারছো না। শাড়ি হাঁটু পর্যন্ত যদি তুলতে পারো তাহলে অবশ্যই ভিন্ন কথা, কিংবা একটা রিক্সা যদি বারান্দা পর্যন্ত আনা যায়। কে আনবে রিক্সা? সেটা একটা সমস্যা। রফিককে বলা যাবে না, সে এখনো ঘুমোচ্ছে। না ঘুমোলেও পানি ভেঙে রিক্সা আনার পাত্র সে নয়। শাহানা বলল, তোমার কি যাওয়াটা খুবই দরকার ভাবি? আনিস ভাইকে বলি একটা রিক্সা এনে দিক। যাও প্লিজ, দেখো তো সে আছে কি না। সে নেই, বাজার করতে গিয়েছে। 1 ঘন্টার উপর হয়েছে, এসে পড়বে। এলেই রিক্সা আনতে পাঠাবো। থ্যাঙ্কস শাহানা। নীলু ভেতরে ঢুকে গেল। তারপর সঙ্গে সঙ্গেই ভারী একটা বাজারের ব্যাগ হাতে নিয়ে আনিসকে আসতে দেখা গেল। লাউয়ের মাথা, পুঁই শাক বের হয়ে আছে, অন্য হাতে একটা হাঁস। এত বাজার টাজার আনিসের নিশ্চয়ই নয়, বিনাদের বাজার। আনিসের প্যান্ট ভাঁজ করে হাঁটু পর্যন্ত তোলা, কি কুৎসিতই না দেখাচ্ছে। আনিস হাসি মুখে বলল, কি ব্যাপার শাহানা, তুমি এখনো বারান্দায়? তাতে আপনার কোনো অসুবিধা হচ্ছে? আরে না, আমার অসুবিধা কি? আমার বরং সুবিধাই হলো। তোমার মুখ দেখে যাত্রা করেছি বলে 20 টাকায় হাঁস পেয়ে গেলাম। এই বৃষ্টি বাদলার দিনে এই হাঁসের দাম কমসে কম হতো 40 টাকা। কেন শুধু শুধু কথা বলেন? কে আপনার এইসব কথা শুনতে চায়? আপনি চট করে একটা রিক্সা ডেকে দিন তো আনিস ভাই, ভাবি অফিসে যাবে। আর প্যান্টটা নামান, কি যে বিশ্রী দেখাচ্ছে। আনিস অপ্রস্তুত হয়ে হাসল। শাহানা বলল, খামোখা দাঁড়িয়ে আছেন কেন? বাজার দিয়ে রিক্সা নিয়ে আসুন। আনিস বাজারের থলি নামিয়ে রেখে প্যান্টের ভাঁজ খুলতে খুলতে বলল, 2 দিন পর বিয়ে হয়ে যাচ্ছে, আর এখনো তুমি এত রেগে রেগে কথা বলো। পরে অসুবিধা হবে। কি অসুবিধা হবে? তোমার নিজেরই খারাপ লাগবে, মনে হবে লোকটা তো ভালোই ছিল, কেন যে এত খারাপ ব্যবহার করেছি। শাহানা একটা বিরক্তির ভঙ্গি করে ঘরে ঢুকে গেল। আবার যদি বের হয় এই আশায় আনিস বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। শাহানা এলো না। আনিসকে আবার প্যান্ট ওঠাতে হলো। রিক্সা আনতে যেতে হবে। তারপর যাবে পুরানো ঢাকায়। আজ শরাফ আলী ভাইকে বাড়িতে পাওয়ার সম্ভাবনা। গত রাতের ঝুম বৃষ্টিতে নিশ্চয়ই প্রাণ ভরে বোতল টেনেছে, এবং যদি টেনে থাকে তাহলে এখনও ঘুমে। দড়ির একটা কৌশল যদি আদায় করা যায়। গলির সামনে এসে আনিসকে থমকে দাঁড়াতে হলো। নর্দমা উপচে উঠেছে, পুঁতি গন্ধময় পানি ঢুকছে গলিতে। নাড়ি উল্টে আসার মতো দুর্গন্ধ। সুস্থ মাথায় কেউ এই পানিতে পা ডুবিয়ে গলিতে ঢুকবে না। আনিসের অবশ্যই ফিরে যেতে ইচ্ছা করছে না। আজ গেলেই শরাফ আলীকে পাওয়া যাবে। বড় কিছু পেতে হলে কষ্ট করতেই হয়। সে প্রায় চোখ বন্ধ করে গলিতে ঢুকে পড়ল। পানবিড়ির দোকানের ঝাঁপ খোলা। বুড়ো লোকটি কৌতূহলী হয়ে আনিসকে দেখছে। চোখে চোখ পড়তেই বলল, শরাফ আলীর খোঁজে যান? জি। আইস পাইবেন, বাড়িতে আছে। একটু আগে 5টা স্টার সিগারেট কিনলো। আনিস বলল, আমাকে 1 প্যাকেট ভালো সিগারেট দিন। সিগারেট দেখলে খুশি হবে। বুড়ো বিচিত্র ভঙ্গিতে হাসল, যার অর্থ খুশি হবার মতো লোক শরাফ আলী নয়। দরজা খুলল রেশমা। ঝলমলে একটা শাড়ি গায়ে পেঁচানো, মুখটি করুণ ও বিষণ্ণ। ভারী চোখ, মনে হচ্ছে এই মাত্র ঘুম থেকে উঠে এসেছে। আনিস ভয়ে ভয়ে বলল, শরাফ ভাই আছেন? আছেন। মেয়েটি দরজা ধরে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতে দেবার ইচ্ছা নেই হয়তো।
আনিস বলল, ভেতরে এসে বসবো? রেশমা দরজা ছেড়ে সরে দাঁড়ালো। পা ধোয়া দরকার, একটু পানি দেবেন? পা ধোয়ার দরকার নাই, এটা মসজিদ না। আনিস ঘরে ঢুকল। মেয়েটি কটু গলায় বলল, 2 দিন পরে পরে কেন আসেন? কি চান আপনি? আনিসের মন খারাপ হয়ে গেল। এত স্নিগ্ধ মুখ মেয়েটির, অথচ কি কঠিন গলায় কথা বলছে। কি কথা কন না কেন ভদ্রলোকের সেইলা? ম্যাজিক শিখতে আসি, পামিং শিখি। আসল ম্যাজিক আমার কাছে আছে, শিখবেন? মেয়েটির চোখে মুখে বিদ্যুৎ খেলে গেল। সে সোজা হয়ে দাঁড়িয়েছে, এক হাত দরজার কপাটে, অন্য হাত কোমরে, যেন প্রচণ্ড একটা ঝগড়ার প্রস্তুতি, অথচ মুখ এখন হাসি হাসি। কি দেখবেন ম্যাজিক? বলতে বলতে মেয়েটি এক হাতে শাড়ি ঘোমটার মতো মাথায় দিয়ে নরম গলায় বলল, এই দেখেন, এখন আমি ভদ্রলোকের মাইয়া, দেখলেন? আনিস কিছু বোঝবার আগেই রেশমা বুক থেকে শাড়ি সরিয়ে ফেলল। ব্লাউজ নেই। সাদা শঙ্খের মতো মেয়েটির সুগঠিত বুক ঝলমল করছে। আনিসের গা ঝিমঝিম করতে লাগল। রেশমা শান্ত গলায় বলল, একটু আগে ছিলাম ভালো মানুষের ঝি, এখন হইলাম নটি বেটি। এরে কই ম্যাজিক? আপনার একটা কথা কই, আপনি ভালো মানুষের পোলা, খারাপ জায়গায় কেন ঘোরাঘুরি করেন? এখানের বাতাসে দোষ আছে, খারাপ বাতাস শৈলে লাগবে। যান, বাড়িতে যান। আনিস নিঃশব্দে বের হয়ে এলো। আকাশ আবার ঘন হয়ে মেঘ করেছে। পথে নামতেই বড় বড় ফোঁটা পড়তে লাগলো। পানওয়ালা হাসি মুখে বলল, দেখা হয়েছে শরফ ভাইয়ের সাথে? আনিস জবাব দিল না। কবির মাস্টারের শরীরটা ভালো না। কয়েকদিন আগে পা পিছলে পুকুর পাড়ে পড়ে গিয়েছিলেন। তখন কিছু হয়নি, কিন্তু এখন জানান দিচ্ছে। গত রাতে কোমর ব্যথায় ঘুমোতে পারেননি। সেক দিতে গিয়ে শকত আগুন গরম কাপড় কোমরে ধরেছে, নির্ঘাত ফোসকা পড়েছে। এখন টনটনে ব্যথা, সোজা হয়ে দাঁড়াতে পারেন না। বারান্দার ইজি চেয়ারে গা এলিয়ে শুয়ে আছেন। উঠানে বৃষ্টি ভেজা জোছনা। রাত তেমন হয়নি, কিন্তু মনে হচ্ছে নিশুতি, শুনশান নীরবতা। এতক্ষণ ঝিঁঝি ডাকছিল, এখন তাও ডাকছে না। তবে মশার পিন পিন শব্দ হচ্ছে, বড্ড মশা। কিছুক্ষণ বসে থাকলে মনে হয় গা খুবলে নিয়ে যাবে। শকত মালসায় ধূপ দিয়ে পায়ের কাছেই রেখে দিয়ে ক্ষীণ গলায় বলল, শেক লাগবো স্যার? কবির মাস্টার হুঙ্কার দিয়ে উঠলেন, সাবধান, শেকের কথা মুখে আনবি না। আমাকে আলু পোড়া করেছিস, এটা খেয়াল নেই? সাহস কত আবার, শেক দিতে চায়, দূর হ সামনে থেকে। শকত সরে গেল। তবে কিছুক্ষণের মধ্যে তাকে উঠোনে আবার দেখা গেল। সাজসজ্জা বিচিত্র, পায়ে গামবুট, হাতে 5 ব্যাটারির টর্চ। কবির মাস্টার থমথমে গলায় বললেন, যাস কোথায়? মাছ মারতে যাই। গামবুট পেলি কোথায়? শকত জবাব দিল না। কবির সাহেব ভারী গলায় বললেন, অসুখে একটা মানুষকে ফেলে চলে যাচ্ছিস, বেটা তুই মানুষ না অন্য কিছু? কবির মাস্টারের কথা শকতের উপর কোনো প্রভাব বিস্তার করল বলে মনে হলো না। সে টর্চ ফেলে 4 কোণ পরীক্ষা করল এবং গামবুটে মচমচ শব্দ করে বের হয়ে গেল। কবির মাস্টার বিড়বিড় করে কী সব বললেন। তার কোমরের ব্যথা বেড়েছে, পানির পিপাসা হচ্ছে, কিন্তু উঠে গিয়ে পানি খাবার উৎসাহ বোধ করছেন না। সারা শরীরে সীমাহীন আলস্য। এর নাম বয়স। বেলা শেষ হয়েছে, অজানা দেশে যাবার প্রস্তুতি তেমন নেই। একা যখন থাকেন ভয় টয় লাগে, একদিকে মায়া, অন্যদিকে ভয়। অসম্ভব সুন্দর এই জায়গা ছেড়ে যেতে মায়া লাগছে। প্রিয়জন কেউ নেই, তবু যখন মনে হয় এই শকতের সঙ্গে আর দেখা হবে না, দেখা হবে না শফিক রফিকদের সঙ্গে,
তখন বুকের ভেতর চাপ ব্যথা অনুভব করেন। তিনি গৃহী মানুষ নন, তাঁরই যখন এমন অবস্থা, তখন গৃহী মানুষদের অবস্থাটা কি হয় ভাবাই যায় না। কবির মাস্টার লক্ষ্য করলেন তার চোখে পানি এসে গেছে। তিনি লজ্জিত বোধ করলেন। আশেপাশে দেখার কেউ নেই, তবু কেন জানি মনে হয় কে যেন দেখে ফেলল। যে দেখেছে সে যেন একটি তরুণী মেয়ে। দেখি চট করে পর্দার আড়ালে সরে গিয়ে হাসছে। মেয়েটির মুখ শাহানার মতো, সরল স্নিগ্ধ একটি মুখ, যে মুখ দেখলেই মনে এক ধরনের পবিত্র ভাব হয়। শাহানার বিয়ে খুব শিগগিরই হবার কথা, কিন্তু কেউ এখনো কোনো চিঠিপত্র লিখছে না। হয়তো ভুলে গেছে। তার কথা বিশেষ করে কারোর মনে থাকে না। নিমন্ত্রিত মানুষদের তালিকা যখন তৈরি হয়, তখন কেমন করে যেন তার নামটা বাদ পড়ে যায়। কেউ ইচ্ছা করে না সেটা তিনি জানেন, হয়ে যায়। ভুল ধরা পড়লে তখন খুব লজ্জা পায়। অসংখ্যবার ভাবে এই ভুল আর হবে না, কিন্তু আবার হয়। কেন হয় কে জানে। মানুষ বড় রহস্যময় প্রাণী। চন্দ্র, সূর্য, গ্রহ, তারকার যে রহস্য, তার চেয়ে কম নয়। তিনি আকাশের দিকে তাকালেন। মেঘমালা এগিয়ে আসছে। চাঁদ প্রায় ঢাকা পড়তে বসেছে। কি সুন্দরী না লাগছে। কোমরের ব্যথা তার আর মনে রইল না। তিনি প্রায় ধ্যানস্থ হয়ে পড়লেন। শকত খালি হাতে ফিরে এসেছে এটিও লক্ষ্য করলেন না। শকত যখন বলল, ঘুমাইছেন, তখনই শুধু চমকে উঠলেন। কিরে, মাছ পাস নাই? না, যাই নাই। এত মাছ মাছ করে আবার খালি হাতে ফিরে এলি? জমির মিয়ার সাথে যাওনের কথা ছিল, তারে ভূতে ধরছে। কি বললি? নিয়ামত খার বাড়ির সামনে যে তেঁতুল গাছ আছে, সেইখানে ভূতে ধরল। কুস্তি হয়েছে দুইজনে। জমির মিয়া খুব ভয় পাইছে, শৈল দিয়া বিজল বাইর হইতাছে। কি পাগলের মতো কথা বলছিস? ভূতে ধরবে কি? ধরলে আমি কি করুম কন? আমার জিগায় এত ধরে নাই। গা জ্বলে যাওয়ার মতো কথা। ভূতের সঙ্গে কুস্তি করেছে একজন, অন্যজন তা বিশ্বাস করে বসে আছে। কবে এদের বুদ্ধি হবে? কবে এরা সাদা চোখে পৃথিবী দেখতে শিখবে? বিচারা করছি, যান শুয়ে পড়েন। চাটা কিছু খাইবেন? না। তুই আবার যাস কই? জমির মেয়ের বাড়িতে। লোকটা বাঁচবো না, তবা করতে চায়। মৌলবি আনতে লোক গেছে। কি বলছিস তুই? সারা শৈল দিয়া বিজল বাইর হইতেছে। কবির মাস্টার উঠে দাঁড়ালেন। বিরক্ত স্বরে বললেন, ঘরে তালা দে, তারপর চল মূর্খটাকে দেখে আসি। কুস্তি যে জায়গায় হয়েছে সেখানটায় আগে নিয়ে যা। এই অসুখ শৈলে যাইবেন? দিনের অবস্থাও বালা না। কথা বলিস না, তোদের কথা শুনলে গা জ্বলে যায়। যে তেঁতুল তলায় ভূতের সঙ্গে কুস্তি হয়েছে, সে জায়গাটায় ধস্তাধস্তির ছাপ সত্যি সত্যি আছে। কবির মাস্টার টর্চ ফেলে উবু হয়ে অনেকক্ষণ দেখলেন। শকত শীতল গলায় বলল, অহন বিশ্বাস হয় স্যার? জায়গাটা খারাপ, আসেন যাই গিয়া। তোর ভয় লাগছে? শকত জবাব দিল না। তা সত্যি সত্যি ভয় লাগছে। ভয় কাটানোর জন্যে একটি বিড়ি ধরিয়েছে। হাতে আগুন থাকলে এরা কাছে আসতে পারে না। জ্বলন্ত বিড়ি স্যারের নজর থেকে লুকিয়ে রাখাও এক সমস্যা। স্যার চলেন যাই, দিনের অবস্থা খারাপ। কবির মাস্টার উঠে পড়লেন। জমির মিয়ার বাড়িতে রাজ্যের লোক এসে জড়ো হয়েছে। 3-4টা হ্যারিকেন জ্বলছে। মালসায় ধূপ এবং লোহা পুড়তে দেয়া হয়েছে। জমির মিয়া বারান্দার চাটাইয়ে শুয়ে ছটফট করছে। ভূতে পাওয়া মানুষকে ঘরে ঢুকানো যায় না। কবির মাস্টারকে দেখেই জমির শব্দ করে কেঁদে উঠল। দিন শেষ গো মাস্টার সাহেব, ভূতে কামড় দিছে। কবির মাস্টারের বিস্ময়ের সীমা রইল না। লোকটি সত্যি মৃত্যুশয্যায়।
চোখ ডেবে গেছে, গা দিয়ে হলুদ রঙের পিচ্ছিল ঘাম বেরুচ্ছে, বাঁ হাত রক্তাক্ত। কবির মাস্টারের নিজেকে সামলাতে সময় লাগলো। জমির মিয়া, তুমি যে গিয়েছিলে তেঁতুলতলায়, তোমার পায়ে জুতা ছিল? জি না। তাহলে আমার কথা মন দিয়ে শোনো। তোমার সঙ্গে যে কুস্তি করেছে তার পায়ে ছিল রবারের জুতা। জুতার ছাপ আছে মাটিতে। ভূত কি আর জুতা পায়ে দেয়? হ্যাঁ, বলো দেখি। জমির মিয়ার কোনো ভাবান্তর হলো না। টেনে টেনে নিঃশ্বাস নিতে লাগলো। মৌলানা সাহেব আসবার আগেই ডাক্তার সাহেব এসে পড়লেন। নিমতলির সোভান ডাক্তার। নেত্রকোনায় একসময় কম্পাউন্ডারি করত, এখন পুরো ডাক্তার। রুগীকে ভূতে ধরেছে শুনে সে তার কালো ব্যাগ খুলে সিরিঞ্জ বের করে ফেলল। কবির মাস্টার বললেন, কিসের ইঞ্জেকশন দিচ্ছ? ডাক্তার সোভান হাসি মুখে বলল, হ্যাঁ, কোরামিন শুয়ের এক গুতায় দেখবেন রুগী ঘোড়ার মতো লাফ দিয়ে উঠেছে। ওষুধ তো না, আগুন। সেই আগুন ইঞ্জেকশনেও কাজ হলো না। রুগী আবার ঝিমিয়ে পড়ল। সোভান ডাক্তারকে তা নিয়ে বিশেষ উদ্বিগ্ন মনে হলো না। সে নিচু গলায় পাশের লোকটিকে বলল, একটা পান দিতে বলো তো, মুখটা মিষ্টি হয়ে আছে। কবির মাস্টার দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। কি অবস্থা! আশেপাশে কোথাও একজন পাশ করা ডাক্তার পর্যন্ত নেই যে জানবে কি হচ্ছে, সমস্যা কোথায়। মৃত্যু নামক কুৎসিত জিনিসটির সঙ্গে যে প্রাণপণে যুদ্ধ করবে, ঠান্ডা গলায় বলবে, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। এই লোকটির মতো বিরস মুখে পান চিবোবে না। সোভান ডাক্তারের জন্যে জলচৌকি এসেছে। সে জলচৌকি প্রত্যাখ্যান করল। তার আরেক জায়গায় যেতে হবে, জরুরি কল। তার অপেক্ষা ভিজিটের জন্যে। টাকা আসছে না বলে যেতেও পারছে না। পাশের লোকটিকে খানিকটা আড়ালে টেনে নিয়ে গুজগুজ করে কি সব আবার বলছে, সম্ভবত ভিজিটের কথা। মৌলানা সাহেব এসে পড়েছেন। অনেক আয়োজন করে তিনি তওবা পড়ালেন এবং তার কিছুক্ষণ পরই জমির মিয়া মারা গেল। তার অল্পবয়স্ক বউটি গড়াগড়ি করে কাঁদছে। এত অল্প সময়ে এত বড় একটি ঘটনা ঘটে যেতে পারে? মৃত্যু ব্যাপারটা কি এতই সহজ? কবির মাস্টার হতভম্ব হয়ে পড়লেন। তার মনে হলো এরকম কিছু বোধহয় ঘটেনি, এটা তার কল্পনা। শওকত। জি স্যার। চল বাড়ি যাই। শওকত বিস্মিত হলো। এই অবস্থায় মাস্টার সাহেব বাড়ি চলে যেতে চাইবেন এটা বিশ্বাস করা কঠিন। সে কথা বাড়ালো না, রাস্তায় নেমে পড়ল। শওকত। জি। চল তো, তেঁতুলতলায় আরেকবার যাই। আবার যাওয়ার দরকার কি? ভূতের কথাটা ঠিক না। ভূত রবারের জুতা পায়ে দেয় না। যা হনের হইছে স্যার, অহন ভূত হইলেই কি আর না হইলেই কি। বৃষ্টিতে ভিজা লাভ নাই, চলেন যাই গিয়া। কবির মাস্টার আর আপত্তি করলেন না। রাতে তার চেপে জ্বর এলো, বিছানায় ছটফট করতে লাগলেন। শেষ রাতের দিকে চোখ লেগে এসেছিল। তখন অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন দেখলেন, যেন তিনি মারা গেছেন। তার মা বাবা এসেছেন তাকে কোথায় যেন নিয়ে যেতে। তাদের মুখ বিষণ্ণ, চোখে জল টলমল করছে। তাঁরা দাঁড়িয়ে আছেন মাথা নিচু করে। কবির মাস্টার খুব আগ্রহ নিয়ে বললেন, দাঁড়িয়ে কেন আপনারা, বসুন। তাঁরা বসলেন না, দুজনেই কাঁদতে শুরু করলেন। স্বপ্ন এই পর্যন্তই। কবির মাস্টার জেগে উঠলেন। ঘামে গা ভিজে গিয়েছে। ক্লান্ত স্বরে ডাকলেন, শওকত, ও শওকত। শওকত উঠল না, পাশ ফিরে আবার নাক ডাকাতে লাগল। শেষ রাতের দিকে তার ভালো ঘুম হয়। শাহানার গায়ে হলুদের দিন তারিখ নিয়ে সমস্যা হচ্ছে। প্রথম ঠিক হলো সোমবার সকালে। বরের বাড়ি থেকে ঠিক 9টায় মেয়েরা আসবে, 10টার ভেতর বিদায় করে দিতে হবে। বিয়ে শুক্রবারে, গায়ে হলুদ এত আগে আগে কেন? হলুদের পর কিছু নিয়মকানুন পালন করতে হয়। ঘর থেকে হলুদ দেয়া মেয়ে বেরুতে পারে না, ছেলেদের দিকে তাকাতে পারে না। বরপক্ষের কেউ কিছু শুনলেন না। ওদের একটি কথা,
সোমবারই হবে এবং 9টার সময়েই হবে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, সোমবার খুব ভোরে তারা জানালেন একটা বিশেষ ঝামেলা হয়েছে। হলুদ হবে মঙ্গলবার বিকালে, ঠিক 3টার সময় তারা আসবেন, 4টার মধ্যে ছেড়ে দিতে হবে। শেষ পর্যন্ত সেই দিনও বদলালো, ঠিক হলো বুধবার সকাল। নীলু খুব বিরক্ত হলো। বরের চাচাকে বলে ফেলল, আপনারা মন ঠিক করুন। বরের চাচা মনে হলো এই কথায় খুব অপমানিত বোধ করলেন। গলার স্বর চট করে পাল্টে ফেলে বললেন, অসুবিধা আছে বলেই তো বদলানো হচ্ছে, শখ করে নিশ্চয়ই বদলাচ্ছি না। ভদ্রলোক মুখ অন্ধকার করেই রইলেন, চা নাস্তা কিছুই মুখে দিলেন না। যাবার সময় সহজ ভদ্রতার বিদায়ও পর্যন্ত নিলেন না। নীলু খুব অপ্রস্তুত বোধ করল। মনোয়ারা তীক্ষ্ণ গলায় বললেন, ক্যাট ক্যাট করে ওই কথাগুলি না বললে হতো না বৌমা? বলার ইচ্ছা ছিল না মা, মুখ ফসকে বলে ফেলেছি। এমন কিছু অন্যায় কথাও কিন্তু বলিনি। আমাকে ন্যায় অন্যায় শিখাতে এসো না, বয়স কম হয়নি, ন্যায় অন্যায় আমি চিনি। তোমরা সবাই চাও বিয়েটা নিয়ে একটা ঝামেলা হোক, ভালোই ভালোই এটা পার করি, তা চাও না। নীলু চুপ করে গেল। মনোয়ারা চুপ করলেন না, তার স্বভাব মতো কথা বলতেই লাগলেন। শেষের দিকে তার কথায় মনে হতে লাগলো যেন নীলু আগে থেকে সব ঠিকঠাক করে বরপক্ষীয়দের সঙ্গে এই ঝামেলাটা বাঁধিয়েছে। এক পর্যায়ে শাহানা কড়া গলায় বলল, তুমি যদি এই মুহূর্তে চুপ না করো তাহলে কিন্তু আমি একটা কাণ্ড করব। কি কাণ্ড করবি? সেটা যখন করব তখন বুঝবে। এখন বলো চুপ করবে কিনা? শুধু শুধু ক্যাচ ক্যাচ করে বাড়ি শুদ্ধ সবার মাথা ধরিয়ে দিয়েছ। মনোয়ারার রক্ত চড়ে গেল। তিনি নিতান্তই অবান্তর সব কথা বলতে লাগলেন, যার মধ্যে একটি হচ্ছে, নীলুদের পরিবার হচ্ছে ছোট লোকের পরিবার। 3 বছর পর মা মেয়েকে দেখতে এসেছিল খালি হাতে, একটা বিস্কিটের প্যাকেট পর্যন্ত ছিল না। পরিবারের আসর যাবে কোথায়? মার যেমন ছোট মন, মেয়েরও তেমনি হয়েছে, মানুষের ভালো দেখতে পারে না, ইত্যাদি। এসব কথাবার্তার কোনো রকম জবাব দেয়া অর্থহীন। নীলু রান্না চড়িয়ে দিয়ে প্রাণপণে ভাবতে লাগলো সে এখন কিছুই শুনছে না। কিন্তু মনোয়ারা নীলুর একটি দুর্বল জায়গায় আঘাত করেছেন, যা তিনি প্রায়ই করেন। নীলুর মা খালি হাতে মেয়েকে দেখতে এসেছিলেন, এই কথা নীলুকে অতীতে লক্ষবার শুনতে হয়েছে, বাকি জীবনে হয়তো আরও কয়েক লক্ষবার শুনতে হবে। হোসেন সাহেব নিঃশব্দে রান্নাঘরে উঁকি দিলেন, নিচু গলায় ডাকলেন, বৌমা। নীলু স্বাভাবিক স্বরে বলল, চা লাগবে বাবা? না মা, চাটা কিছু না। তোমার শাশুড়ি এসব কি শুরু করেছে? কিছু মনে করো না গো লক্ষ্মী সোনা। আমি কিছু মনে করিনি। যেসব সে বলেছে ওগুলি তার মনের কথা না। নীলু জবাব দিল না, তার চোখে পানি এসে গিয়েছে। এই স্নেহময় বৃদ্ধটি অসংখ্যবার তার চোখে পানি এনে দিয়েছেন। এই ভালোবাসার তেমন কোনো প্রতিদান নীলুকে দিতে পেরেছে? তোমার শাশুড়ি হচ্ছে তোমার মেয়ের মতো, বুঝলে মা? মেয়ের উপর কি আর রাগ করা যায় বলো? কথা বলছো না কেন? রাগ করা যায়? না, যায় না। আপনাকে চা করে দেই? দাও। রাতে ঘুমোতে যাবার সময় শফিক হাই তুলে বলল, মার সঙ্গে নাকি তুমুল একটা যুদ্ধ করলে? হ্যাঁ, করলাম। তোমাকে খবরটা কে দিল? টুনি দিয়েছে। বাতি নেভাও। শোনো, মার সঙ্গে আরেকটু মানিয়ে চলতে পারো না? বুড়ো মানুষ, কিছু একটা বললেই যদি কোমর বেঁধে ঝগড়া শুরু করো তাহলে তো মুশকিল। নীলু বাতি নিভিয়ে দিল। গা ঘামে চটচট করছিল। অনেকখানি সময় নিয়ে গোসল করল। চুল ভেজাবে না করেও চুল ভেজালো। নির্ঘাত ঠান্ডা লাগবে, কিন্তু বাথরুম থেকে বেরোতে ইচ্ছা করছে না। ইচ্ছা করছে শাওয়ারের নিচে সারা রাত মাথা ধরে রাখতে, যাতে মনের সব গ্লানি জলধারার সঙ্গে ধুয়ে মুছে যায়। কিন্তু তা কি আর করা যায়? যায় না, গ্লানি থেকেই যায়। শাহানার ঘরে বাতি জ্বলছে। আজকাল অনেক রাত পর্যন্ত তার ঘরে বাতি জ্বলে। সে কি ইচ্ছে করে জেগে থাকে নাকি তার ঘুম আসে না? বিয়ে ঠিক হওয়া মেয়েকে একা একা ঘুমোতে দিতে নেই।
কিন্তু শাহানাকেই দিতে হচ্ছে। সে তার মার সঙ্গে ঘুমোতে রাজি না। অবশ্যই তার ঘরের একটি চৌকিতে বাবলু ঘুমায়। তাকে কি মানুষের মধ্যে গণ্য করা যায়? বোধ হয় না। সে বাস করে ছায়ার মতো। কদিন ধরে জ্বর যাচ্ছে, কিন্তু একটি কথাও কাউকে বলেনি। শফিক প্রথম লক্ষ্য করল এবং বেশ কিছু কড়া কড়া কথা শোনাল। সেসব কথার সারমর্ম হচ্ছে, এই ছেলেটা কোনো আসবাবপত্র না, এও একটি মানুষ। বাতি জ্বলছে রান্নাঘরেও। রফিক ফিরেছে বোধহয়। ঘুমাবার আগে সে 1 কাপ চা খায়, এতে নাকি তার সুনিদ্রা হয়। নীলু এগুলো রান্নাঘরের দিকে। চিরকাল সে শুনে এসেছে চা খেলে ঘুম কম হয়। রফিকের বেলায় উল্টো। রান্নাঘরে রফিককেই পাওয়া গেল। চা নয়, প্লেটে ভাত নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। ঠান্ডা কড়কড়া ভাত, বড় বড় দলা মেখে মেখে মুখে দিচ্ছে। নিশ্চয়ই প্রচুর খিদে। নীলুকে দেখে রফিক অপ্রস্তুতের ভঙ্গিতে হাসল। এটা কেমন খাওয়ার নমুনা রফিক? শারমিনকে বললেই তো গরম টরম করে দিত। ঘুমোচ্ছে, বেকার মানুষ। বউকে রাত দুপুরে ঘুম ভাঙায় কি করে? আমাকে ডাকতে যাও, টেবিলে গিয়ে বসো, আমি গরম করে আনছি। আমার খাওয়া শেষ হয়ে যাবে, কাজেই তোমার কিছু করতে হবে না, তুমি ঘুমোতে যাও। এত রাত পর্যন্ত বাইরে কি করছিলে? নাথিং। তুমি আবার এখন উপদেশ দিতে শুরু করলে ঝামেলা হয়ে যাবে ভাবি। যা বলছি তাই করো, ঘুমোতে যাও। চলো একসঙ্গে যাওয়া যাক। আবার দেরি হবে, চা খাবো। রফিক চায়ের পানি বসালো, এঁটো থালা বাসন পরিষ্কার করল। নীলু তাকিয়ে আছে, বেশ মজা লাগছে তার। ড্যাব ড্যাব করে কি দেখছো ভাবি? তোমার ঘরকন্না দেখছি। 1 হাতে প্লেট পরিষ্কার করার এই কায়দা কোথায় শিখলে? সব কিছু কিভাবে শিখতে হয়? কিছু বিদ্যা মানুষ সঙ্গে নিয়ে জন্মায়। তুমিও কি চা খাবে? না, আমি কিন্তু 2 জনের পানি নিয়েছি। তুমি নিজেই 2 কাপ খাও, ভালো ঘুম হবে। রফিক চা বানাতে পারল না, ঘরে চায়ের পাতা নেই। নীলুর খুবই খারাপ লাগতে লাগলো। বেচারা এত কষ্ট করে পানিটা নেই গরম করেছে। সরি রফিক, আমি খেয়াল করিনি। সরি হবার কোনোই কারণ নেই ভাবি। আজকের দিনটি আমার জন্য খারাপ। যে কটা কাজ করতে গিয়েছি প্রতিটি ভণ্ডুল হয়েছে। মোড়ের চায়ের দোকানটা খোলা আছে না? ওখান থেকে খেয়ে আসো। দরজা খুলে দেবে কে? আমি জেগে থাকব। রফিক সঙ্গে সঙ্গে রওনা হলো, তার মুখ হাসি হাসি। নীলু বসার ঘরে অপেক্ষা করতে লাগলো। একবার যখন বের হয়েছে এত সহজে ফিরবে না। শাহানার ঘরে এখনো বাতি জ্বলছে, একবার উঁকি দিয়ে দেখলে হয়। কিন্তু কেমন আলসেমি লাগছে, উঠতে ইচ্ছা করছে না। মাঝে মাঝে এমন আলসেমি লাগে, কোনো কিছুই করতে ইচ্ছা করে না। তারও কি বয়স হয়ে যাচ্ছে? হচ্ছে তো নিশ্চয়ই, কিন্তু কেন জানি তা মেনে নিতে ইচ্ছা করে না। আয়নায় নিজেকে দেখলে মনে হয়, কই, বয়স তো কিছুই বাড়েনি। সুন্দর একটি মায়া ভরা মুখ, ঘন কালো চোখ। এই চোখ নিয়ে কত কাণ্ড। তাদের কলেজের ইংরেজির স্যার আফতাবউদ্দিনের কাছে গিয়েছে পার্সেন্টেজ নিতে। ক্লাসে দেরি করে এসেছিল, সেখানে দেয়া হয়নি। আফতাব স্যার রেজিস্টার খাতা খুলে বললেন, তোমার কটা পার্সেন্টেজ দরকার বলো তো? মোটে 1টা। নীলু বিস্মিত হয়ে তাকাতেই তিনি বললেন, বাহ, তোমার চোখ তো ভারী সুন্দর, ভালো করে তাকাও আমার দিকে। এই বলেই কিছু বুঝবার আগেই গালে হাত দিয়ে নীলুর মুখ তার দিকে ফিরিয়ে দিলেন। তখন বিকেল হয়ে গেছে, কমন রুমে একটি মানুষ নেই। আফতাব স্যার তাকাচ্ছেন অদ্ভুত চোখে। কি সর্বনাশা কাণ্ড! প্রতিটি মেয়ের জীবনে এরকম 2-1টা ঘটনা ঘটে যে চিরকাল গোপন রাখতে হয়। কোথায় এখন আফতাব স্যার কে জানে। কি সুন্দর ভরাট গলায় শেক্সপিয়ার পড়াতেন, এখনো কানে বাজে। Tell them that God bids us do good for evil, and thus I clothe my naked villainy with old odd ends stolen out of Holy Writ, and seem a saint when most I play the devil. King Richard III.
আচ্ছা, তার যদি আফতাব স্যারের সঙ্গে বিয়ে হতো তাহলে কেমন হতো? জীবনটা নিশ্চয়ই সম্পূর্ণ অন্যরকম হতো। টুনি জন্মাতো না, অন্য কোনো মেয়ে জন্মাতো কিংবা কোনো ছেলে। এখন সে যেমন টুনিকে ভালোবাসে, সেই ছেলে বা মেয়েটিকে সে তেমনই ভালোবাসতো, বাসতো না? ভাবি, একা একা বসে আছো কেন? শাহানা বের হয়ে এসেছে। একটা সাদা চাদর এমনভাবে গায়ে জড়িয়েছে যে অদ্ভুত লাগছে দেখতে। কথা বলছো না কেন ভাবি? রফিকের জন্য বসে আছি। রফিক দোকানে চা খেতে গিয়েছে, ঘরে চা ছিল না। ছিল না তবু খেতেই হবে? ছেলে হবার কত মজা দেখলে ভাবি। একটা ছেলে যা চাইবে সবাই তাকে তা করতে দেবে, কিন্তু একটা মেয়েকে দেবে না। আমি দেব। তুমি যদি এখন বাইরে চা খেতে যেতে চাও আমার কোনো আপত্তি নেই, যেতে পারো। শাহানা গম্ভীর হতে গিয়ে হেসে ফেলল। নীলুও হাসল। শাহানা বলল, তুমি শুয়ে পড়ো ভাবি, আমি দরজা খুলে দেব। আমার ঘুম আসবে না, রাতে প্রায় আমি জেগে থাকি, দিনে ঘুমাই। অভ্যাসটা ভালো, বিয়ের পর তাহলে আর কষ্ট হবে না। কষ্ট হবে না কেন? বিয়ের পর অনেকদিন স্বামী নামক জিনিসটি বউদের রাতে ঘুমোতে দেয় না। শাহানা কিছু বলল না। নীলু লক্ষ্য করল মেয়েটির ফর্সা গাল টকটকে লাল হয়ে উঠেছে। কথাগুলি বোধহয় বলাটা ঠিক হয়নি। নীলুর লজ্জা লাগতে লাগলো। এত বাচ্চা মেয়ে, জীবন সম্পর্কে কোনো বোধ পর্যন্ত জন্মায়নি, এত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা ঠিক হয়নি। দাঁড়িয়ে আছো কেন শাহানা? বসো। শাহানা বসল না, দাঁড়িয়েই রইল। রফিক এখনো আসছে না, 1 ঘন্টার মতো হয়ে গেল। কি যে সে করে